এটা কিন্তু আমার কাছে কখনো মনে হয় নাই যে ভারতকে দিয়ে শুরু করতে হবে। বাংলাদেশের মানুষ একেবারে ঠিক উল্টাটা এক্সপেক্ট করে এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে, কিংবা এই যে ইউনূস সাহেব ক্ষমতায় আসার পরে সবাই মানে পপুলার এক্সপেকটেশন ছিল মোটেও দিল্লি নয়। দিল্লি আমাদের জন্য এমন এমন অভিজ্ঞতা সৃষ্টি করেছে যা কিনা একটা শত্রু রাষ্ট্রই করতে পারে। সরকার প্রধান আমার মনে হয় তারেক জিয়া যদি দিল্লি দিয়ে শুরু করতো, তার পপুলারিটি কিন্তু একদম এমনি প্লাঞ্চ করতো। বা আমি মনে করি যে সে মানুষের কাছে গ্রহণযোগ্যতা একদম হারাতো। প্রতিটা পদক্ষেপে জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় হি ওয়াজ ব্রিমিং উইথ কনফিডেন্স। আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ নতুন সরকার যখন গঠিত হওয়ার পরপরই ধরেন ভারতের সাথে একটা সম্পর্কের কারণে সেই দেশ সফর করে সবার আগে, এটা আমরা দেখে আসছি। তো সেই জায়গায় ব্যতিক্রমও দেখেছি বিভিন্ন সময়। তো এইবার এই সফরকে, মালয়েশিয়া এবং চায়না সফরকে, এটা মানুষ কিভাবে দেখছে, বহির্বিশ্ব কিভাবে দেখছে, এবং বাংলাদেশের মানুষের কীভাবে দেখা উচিত? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম যে ধারণাটা সাধারণত ভারতকে দিয়েই শুরু করি। আমার দীর্ঘ সময় যে আমি লক্ষ্য করেছি সেই শেখ মুজিবুর রহমানের সময় থেকে, এটা কিন্তু আমার কাছে কখনো মনে হয় নাই যে ভারতকে দিয়ে শুরু করতে হবে। ভারতের সাথে একটা আর্লি স্টেজে কিছুটা গ্র্যাটিটিউডের সম্পর্ক ছিল। তারপর শেখ মুজিব যখন লাহোর সফরে গেল এবং তারপর মিসেস গান্ধী আর মিস্টার সোরেন সিংকে মুখে শুনিয়ে দিল যে আমি কোথায় যাব কি যাব না সেটা আপনাকে জানাতে হবে না মিস্টার সোরেন সিং, আমি দক্ষিণ এশিয়ার ইতিহাস জানি এবং আমি নিজেই সেভাবে সিদ্ধান্ত নেই। আপনারা অনেকে হয়তো জানবেন যে আমাদের প্রাক্তন সচিব আসাফুদ্দৌলা তিনি ওইখানে ওই মিটিংয়ে বসেছিলেন এবং তার সরাসরি সামনে শেখ মুজিব সাহেব এই উক্তিটি করেছিলেন। তারপর থেকে আমরা শেখ মুজিবের মৃত্যুর পরে জেনারেল জিয়া যখন আসলেন এবং জেনারেল এরশাদ যখন আসলেন, তখন এমন হয়েছে যে ওই এরশাদ বা মিসেস হাসিনা তারা হয়তো গিয়েছে, তারা একটা ব্যতিক্রম ধর্মী ছিল। ইভেন এরশাদের বেলায় আই এম নট সো শিওর ওয়েদার হি স্টার্টেড উইথ দিল্লি। এটা একেবারেই একটা মিসনমার। আমার ধারণা হচ্ছে এই যে বাংলাদেশের মানুষ একেবারে ঠিক উল্টাটা এক্সপেক্ট করে এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে, কিংবা এই যে ইউনূস সাহেব ক্ষমতায় আসার পরে সবাই মানে পপুলার এক্সপেকটেশন ছিল মোটেও দিল্লি নয়। কারণ দিল্লি আমাদের জন্য এমন এমন অভিজ্ঞতা সৃষ্টি করেছে যা কিনা একটা শত্রু রাষ্ট্রই করতে পারে। সুতরাং সেদিক থেকে চিন্তা করতে গেলে এই যে এই সরকার প্রধান আমার মনে হয় তারেক জিয়া যদি দিল্লি দিয়ে শুরু করতো, তার পপুলারিটি কিন্তু একদম এমনি প্লাঞ্চ করতো। বা আমি মনে করি যে সে মানুষের কাছে গ্রহণযোগ্যতা একদম হারাতো। আপনি দেখেন এই যে ভারতীয় অ্যাম্বাসেডার, রাষ্ট্রপ্রধান অ্যাম্বাসেডার এখানে আসছে, তাকে কি পূর্ণমন্ত্রীর দেওয়া হয়েছে। এবং বাংলাদেশের মানুষ বেশিরভাগই সোশ্যাল মিডিয়াতে দে ওয়্যার অ্যামিউজড যে তাদের মন্ত্রিত্ব পাইতে পারে, কিন্তু আমাদের দেশে সে একটা অ্যাম্বাসেডার শুধু। এই যখন মানসিকতা, তখন আমার মনে হয় তারেক রহমান ওয়াজ অ্যাবসলিউটলি কারেক্ট। হি ওয়েন্ট টু মালয়েশিয়াতে গিয়েছে, যেটা আমাদের একটা বন্ধুপ্রতি মুসলিম রাষ্ট্র, যার অনেক কিছু ধর্মীয় মূল্যবোধের সাথে আমাদের মিলে, এবং সাউথ ইস্ট এশিয়াতে মালয়েশিয়ার প্রচণ্ড প্রভাব রয়েছে আসিয়ানে। সেখান থেকে এই যে চীন সফরে গেলেন, সেখানে আমরা জানি যে তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছে। প্রতিটা পদক্ষেপে জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় হি ওয়াজ ব্রিমিং উইথ কনফিডেন্স। তার মধ্যে অত্যন্ত একটা প্রস্তুতি ছিল এবং তিনি মনে প্রাণে হয়তো জানতেন যে তিনি চীনে আসবেন, এবং এই চীনের সফরটা হয়েছে। তার সাথে দুজনই টেকনোক্র্যাট এক্সপার্টস ছিল, আপনি যদি লক্ষ্য করে থাকেন। একজন পররাষ্ট্রমন্ত্রী নিজে, আরেকজন আমাদের ওই যে ইনভেস্টমেন্ট ব্যুরোর চেয়ারম্যান ভদ্রলোক। দে আর এক্সেলেন্ট নেগোশিয়েটর।